ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে একটা আইএলটিএস রাইটিংয়ে কোন 4টা মানদণ্ডে আপনাকে পরীক্ষা করা হয় বা আপনাকে কোন 4টা মানদণ্ডে মার্কিং করা হয়। এই জিনিসটা আপনারা যত ভালো বুঝতে পারবেন, বুঝতেই পারছেন যে আপনার রাইটিংয়ে কি করতে হবে সেটা অন্যকে জিজ্ঞেস না করে আপনি নিজেই ভালো বুঝতে পারবেন আসলে আপনার কি করা উচিত। তো আমি এই জিনিসটাকে একটু ভিন্নভাবে বলবো, কারণ এই 4টা বৈশিষ্ট্যের উপর আপনি এর আগে অনেক কথা শুনেছেন, কিন্তু কথা দিচ্ছি আমি একটু ভিন্নভাবে বলবো যাতে আপনি সহজে বুঝতে পারেন বাস্তব একটা এক্সাম্পল দিয়ে। তো দেখুন, রাইটিং জিনিসটা তো আমরা একটু অপরিচিত, আমরা ওইভাবে লিখে অভ্যস্ত না। তাহলে আমি যদি রাইটিং দিয়ে আপনাকে বুঝাই তাহলে আপনার বুঝতে কষ্ট হবে। আমি সিম্পল একটা জিনিস দিয়ে বুঝাই যেটা আমরা সবাই ধারণা রাখি। ধরুন আপনাকে 250 ওয়ার্ডের একটা এসে লিখতে না দিয়ে আপনাকে বলা হয়েছে যে আপনি যেন একটা বিল্ডিং তৈরি করেন। সেখানে আপনাকে 4টা কথা বলা হয়েছে যে বিল্ডিং তৈরি করতে গিয়ে আপনি মাথায় রাখবেন। প্রথম কথা হলো যে আপনি যে বিল্ডিংটা তৈরি করবেন সেখানে আপনাকে মিনিমাম 250টা ইট ব্যবহার করতে হবে। এখন আপনি যদি 250 ইট ব্যবহার না করেন তাহলে যে আপনাকে বিল্ডিং তৈরির কাজ দিয়েছে সে কি আপনার বিল্ডিংয়ে আর কোনো মার্কিং করবে, মেনে নেবে, নাকি বলবে যে না, তোমার বিল্ডিং কেমন হয়েছে আমার দেখারই দরকার নাই, বিকজ তুমি আমার প্রথম শর্তটাই ভঙ্গ করেছো, তোমাকে আমি খুব ভালো মার্কিং করতে পারবো না বা তোমাকে আমি ভালো কোনো পুরস্কার দিতে পারবো না। ওকে, তাহলে 250 ওয়ার্ড ফিল আপ করাটা হচ্ছে আপনার একটা টাস্ক বা একটা কাজ। যখন সেটা আপনি করতে পারবেন তখন আপনি কি করবেন, আপনার কাজটাকে আপনি শেষ করবেন বা অর্জন করবেন। তো অর্জন করার ইংরেজি কি? অ্যাচিভমেন্ট। তাহলে আপনি যখন আপনাকে দেয়া কাজটা শেষ করতে পারবেন তখন আপনি যে জিনিসটা অর্জন করবেন তার নাম হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। অর্থাৎ একটা রাইটিংয়ে যদি বলা হয় 250 শব্দ মিনিমাম লিখতে, তাহলে আপনাকে মিনিমাম 250 শব্দই লিখতে হবে। তবে যদি বেশি লিখেন তাহলে কোনো প্রবলেম নাই। যেমন 250 ওয়ার্ড বলেছে আপনাকে লেখার জন্য, আপনি চাইলে 280-270টা ওয়ার্ড লিখতে পারেন, 250 লিখতে পারেন। বেশি লিখলে যে বেশি মার্ক পাওয়া যাবে তা না, তবে 250 ওয়ার্ড আপনাকে লিখতেই হবে। এখন দেখুন, আপনাকে কেউ বিল্ডিং তৈরি করার নির্দেশনা দেওয়ার সময় কেবলমাত্র এই কথাটাই বলবে না যে আপনি শুধুমাত্র 250টা ইট ব্যবহার করলেই হবে, আরও কিছু লাগবে। ওকে, আরও কিছু বেসিক জিনিস লাগবে। সেম আমি যে কথা বললাম 250 ওয়ার্ড কমপ্লিট করা, এটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্টের একটা অন্যতম দিক, বাট 250 ওয়ার্ড লিখে ফেললেই ব্যাপারটা হবে না। 2 নাম্বার যে ব্যাপারটা আপনাকে, মৌলিক যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে বলা হয়েছিল বিল্ডিং তৈরি করার সময়, এই বিল্ডিংটা হবে মানুষের জন্য। ওকে, তো বিল্ডিংটা হবে মানুষের জন্য এবং বিল্ডিংটা হবে মার্কেট। এখন আপনি যদি গরুর ঘর তৈরি করে ফেলেন 250টা ইট দিয়ে, তখন ওইটা কি সে গ্রহণ করবে? না। তখন কি আপনার কাজ হয়েছে, কিন্তু কাজটা প্রসঙ্গে না, অপ্রাসঙ্গিক কাজ করেছেন। আপনার প্রসঙ্গ বস্তু ছিল মানুষের জন্য মার্কেট তৈরি করা, আর আপনি তৈরি করেছেন গরু রাখার ঘর। তাহলে দেখুন, যে ব্যাপারটা দরকার সেটা হচ্ছে আপনাকে প্রশ্ন খুব ভালো করে বুঝতে হবে, তারপরে উত্তর দিতে হবে। সে আমাদের স্টুডেন্ট যে কাজ করে তাকে প্রশ্ন করা হলো যে অনলাইন বুকের আবির্ভাবের কারণে ভবিষ্যতে হয়তো কোনো ফিজিক্যাল বুক, এরকম আমরা যে বইগুলো দেখি সেই বইগুলো কিন্তু থাকবে না। এখন এই কথাটা তাকে বলা হলো, সে প্রশ্ন না বুঝেই, যেখানে তর্কের বিষয় ছিল অনলাইন বুক গুরুত্বপূর্ণ সেটাকে অস্বীকার করছে না, কিন্তু অনলাইন বুক এতটাই গুরুত্বপূর্ণ হয়ে যাবে কি না যে কারণে আমরা আর ফিজিক্যাল বুকই পড়ব না। সে প্রশ্ন না বুঝে উত্তর দেওয়া শুরু করলো, অনলাইন বুক খুব ভালো জিনিস, অনলাইন বুক থাকার কারণে আমাদের অনেক লাভ হয়েছে, অনলাইন বুক ছাড়া আমরা একটা সিঙ্গেল মোমেন্টও থাকতে পারি না, এই যুগ বিজ্ঞান প্রযুক্তির যুগ, সুতরাং আর ফিজিক্যাল বুক থাকবে না। সো এগুলো হচ্ছে কি করলেন, আপনাকে চাওয়া হয়েছে যে মানুষের জন্য মার্কেট তৈরি করতে, আপনি করছেন গরুর ঘর তৈরি। আর বলতেছেন আচ্ছা আমি কত সুন্দর সুন্দর টাইলস ব্যবহার করছি, কত সুন্দর সাজায় লিখছি, আধুনিক টাইলস, ইরান থেকে আনা টাইলস ব্যবহার করছি, ব্রিক ব্যবহার করছি, আমার কেন তুমি মার্ক দেবে না? না, মার্ক দেবে না। সিম্পল হিসাব হচ্ছে আপনি প্রশ্ন না বুঝে যদি উত্তর করেন, আপনি কত বেশি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করলেন, কমপ্লেক্স স্ট্রাকচার ইউজ করলেন, কত ভালো ভালো ওয়ার্ড ব্যবহার করলেন, সেগুলো সব কিছুই কিন্তু অপ্রাসঙ্গিক একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তাহলে টাস্ক অ্যাচিভমেন্টের দ্বিতীয় ব্যাপার আমরা যে জিনিসটা পেয়ে গেলাম সেটা হচ্ছে খুবই প্রাসঙ্গিক লেখা, প্রশ্নটাকে অ্যানালাইজ করে লেখা, এবং তার উপর আমরা আলাদা ভিডিও করব। আপনি ভালো যদি ব্যান্ড স্কোর করতে চান, আপনার লেখা অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। আপনি অপ্রাসঙ্গিক যতগুলো লাইন লিখবেন, একটা লাইনের কারণে আপনি একটা মার্কসও পাবেন না। ওকে, আচ্ছা, তাহলে টাস্ক অ্যাচিভমেন্টটা আমি বুঝাইতে পারলাম। সিম্পলি মনে রাখবেন, যতটা ওয়ার্ড বলছে ততটা ওয়ার্ড লেখা, আপনাকে যে বিষয় নিয়ে লিখতে বলছে সেই বিষয় নিয়ে লেখা। আর একটু ব্রড অ্যাঙ্গেলে যদি বলি, ওইটা যে টাইপের প্রশ্ন ওই টাইপে
যেভাবে রেসপন্স করা উচিত, যেভাবে সাজানো উচিত, সেভাবে আপনার সাজিয়ে লেখা। যেমন ধরুন আপনাকে প্রশ্ন করা হয়েছে যে অনলাইন বুকের সুবিধা বলবেন আর অসুবিধা বলবেন, আপনি বলা শুরু করে দিলেন যে অনলাইন বুক থাকবে কি থাকবে না, এটাও কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যায়। একটা প্যারাতে আপনি সুবিধা লিখবেন আর একটা প্যারাতে আপনি অসুবিধা লিখবেন, ঠিক আছে? দ্যাটস ইট। তো এখন এইভাবে আপনি সাজিয়ে লিখবেন। এই গেল টাস্ক অ্যাচিভমেন্ট। এখন আসুন আপনার বিল্ডিংটা। আপনার বিল্ডিংটাতে আপনাকে উৎসাহিত করা হয়েছে যে আপনি এক টাইপের টাইলস ব্যবহার করবেন না, দেখতে খারাপ লাগবে। দেখুন তো, আপনি রান্নাঘরে যে টাইলস ব্যবহার করেন এবং আপনি আপনার ঘরের যে প্রথম যে রুমটা থাকে, ড্রয়িং রুম থাকে, সেখানে আপনি যে টাইলস ব্যবহার করেন এবং আপনি ওয়াশরুমে যে টাইলস ব্যবহার করেন, সব যদি একরকম করেন ওটা কিন্তু ভালো দেখাবে না, ঠিক আছে? সো আপনি ওই ওয়ার্ডগুলো ব্যবহার করাকে টাইলসের সাথে কল্পনা করতে পারেন যে আপনি কি করবেন, সুন্দর সুন্দর আনকমন টাইলস ব্যবহার করবেন। তার মানে এমন না যে অপ্রয়োজনীয়ভাবে ব্যবহার করবেন এবং বেখাপ্পা লাগবে তা করবেন। মানে অনেকের কথা হচ্ছে যে আমি খুব কঠিন একটা ওয়ার্ড ব্যবহার করেছি, কিন্তু সেটা তো প্রাসঙ্গিক হতে হবে। ফর এক্সাম্পল, আপনি খুব ভালো ইরান থেকে একটা টাইলস নিয়ে আসলেন, সেটাতে কি অনেক ফলের ছবি দেওয়া আছে। এখন বলুন তো, এটা ঘরের কোন পার্টে সুইট করবে? ওয়াশরুমে সুইট করবে নাকি ডাইনিং রুমে সুইট করবে? ডাইনিং রুমে। তাহলে বুঝতে হবে আপনি যে শব্দ ব্যবহার করছেন সেই শব্দ ওই প্রেক্ষাপটের সাথে যায় কিনা, ওই বাক্যের সাথে যায় কিনা, এবং এই জন্য একটা পরিশ্রম করার দরকার। এগুলোর উপরে আপনি বেশ ভালো করতে পারবেন। আপনার ট্রেনারকে জিজ্ঞেস করবেন, এরকম ওয়ার্ডের লিস্টগুলো থাকে। আমি আপনাকে পরামর্শ দেব এই বইটা কেনার জন্য। এখানে আপনি আইএলস অধ্যায়ের মধ্যে 400টা মৌলিক ওয়ার্ড পাবেন বিষয়ভিত্তিক, তার কলোকেশন সহ আপনি পাবেন, এবং 570টা রুট ওয়ার্ড আপনি পাবেন যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। এই গবেষণাগুলো আমার করা না, অন্যদের করা, বাট আমি বাংলা ভাষায় সেই গবেষণার প্রতিফলন ঘটাতে চেয়েছি বা ফলটা আনতে চেয়েছি। ওই 570টা ওয়ার্ড নিয়ে কাজ করা হয়েছে এই বইতে, এবং পাশাপাশি আইএলসের প্রায় 300-র মতো এক্সাম পেপার, রাইটিংয়ের প্রশ্ন, রিডিংয়ের প্রশ্ন অ্যানালাইজ করে মোট 400টা মৌলিক ওয়ার্ড বিষয়ভিত্তিক নেওয়া হয়েছে এবং তার সিনোনিম দেওয়া আছে। আমি মনে করি এই ওয়ার্ডগুলোতে কাজ করলে অনেক কম সময়ে আপনি অনেক প্রয়োজনীয় ভোকাবুলারি শিখতে পারবেন। তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি, চমক সৃষ্টি করার মতো ওয়ার্ড নিয়ে আসার দরকার নাই। না বুঝে যদি এই কাজ করেন তাহলে আপনার স্কোর দেখে আপনি নিজেই চমকে যাবেন যে এত কষ্ট করলাম আর কি স্কোরটা আমি পেলাম। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে ওই টাইলসের মতো কল্পনা করবেন যে যেখানে যে ওয়ার্ড উপযুক্ত সেটা করব, হ্যাঁ তার মধ্যে আমি যতটুকু পারি চেঞ্জ করার চেষ্টা করব। প্রশ্ন থেকে ওয়ার্ড কপি করব না। একটা জায়গাতে যদি আমি পানি লিখি তাহলে আরেকটা জায়গাতে আমি জল লিখব, অর্থাৎ আমি কি করব, চেঞ্জ করব। ওয়ার্ডগুলোকে আমি বারবার চেঞ্জ করে করে লিখব। আমি এক জায়গাতে বিউটিফুল লিখলাম, আবারও আমি বিউটিফুল লিখলাম না। বিউটিফুলের তো আরও অনেকগুলো সিনোনিম আছে, যেমন রুচিশীল, এস্থেটিক ব্যবহার করতে পারি। তারপরে আমরা যদি ফিজিক্যাল বিউটি বর্ণনা করি তাহলে পালক্রিটিউডিনাস, খুব সুন্দর একটা শব্দ, এটাও আমরা ব্যবহার করতে পারি, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এটার উপর একটু কাজ করলেই হয়ে যাবে বিষয়ভিত্তিক। এই 400 ওয়ার্ড শিখলে অনেক কাজে আসবে, অথবা আপনি যে কোনো জায়গা থেকেই শিখতে পারেন। জাস্ট মাথায় রাখবেন যে আপনার একটা ভেরিয়েশন দেখাতে হবে। আপনার জাস্ট এটা বললে হবে না যে আমি ওয়ার্ড জানি, আপনার জানার প্রতিফলন আপনার এক্সাম পেপারের মধ্যে থাকতে হবে। তাহলে গেল লেক্সিক্যাল রিসোর্সের ব্যাপারটা, মানে আবিধানিক দক্ষতা বা আপনার কতটুকু শব্দ ভাণ্ডার কতটুকু সমৃদ্ধ তা আপনার পরীক্ষাতে দেখাতে হবে। তাহলে দুইটা জিনিস গেল, একটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট আর একটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। তারপরে যে ব্যাপারটা আমরা অনেকেই বুঝি না সেটা হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহিশন। এটা নিয়ে বিশাল একটা ক্লাস করার প্রয়োজন, কিন্তু আমি একদম সংক্ষেপে বলছি। যদি সহজ বাংলায় বলি তাহলে হচ্ছে গুছিয়ে লেখা। ওকে, গুছিয়ে লেখা। গুছিয়ে লিখলে কি হবে, যাতে আপনার লেখা পড়ার পরে মানুষ বুঝতে পারে। আপনার একটা সেন্টেন্সের শুরুতে এমন একটা কোহেসিভ ডিভাইস ব্যবহার করেন যেটা আপনি পরবর্তীতে কি লিখতে যাচ্ছেন সে ব্যাপারে আপনার রিডারকে আগ থেকেই একটা ধারণা দিয়ে দেয়। যেমন ধরুন আমি বললাম সে একটা ভালো ছেলে তবুও। এই যে তবুও বললাম, আপনি কিন্তু বুঝতেই পারছেন এবার আমি তার ব্যাপারে একটা খারাপ কিছু বলবো। আমি বললাম সে একটা খারাপ ছেলে তবুও, তার মানে এবার আমি কিন্তু একটা ভালো কিছু বলবো। ওকে, সে একটা খারাপ ছেলে তবুও তার অ্যাকাডেমিক রেজাল্টগুলো অনেক ভালো। তো এই যে ব্যাপারটা আপনার কি হচ্ছে, বুঝতে সুবিধা হচ্ছে। তাহলে এটাই হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহিশন। আপনি যথাসম্ভব গুছিয়ে লিখবেন। আপনার লেখাটা এতটাই গোছানো থাকবে যাতে আপনার রিডার খুব ইজিলি বুঝতে পারে। একটা কথা বুঝতে যেন তার দুইবার পড়তে না হয়, এটা খেয়াল রাখবেন। ওকে, আর অবশ্যই কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করবেন, তবে যৌক্তিকভাবে ব্যবহার করবেন, বুঝে শুনে ব্যবহার করবেন। জাস্ট আন্দাজে মোরওভারের জায়গায় অদ্ভুত কোনো শব্দ ব্যবহার করে দেবেন না। ওকে, এটা একটা ব্যাপার। আর এটার যদি আমি তুলনা করি এইভাবে,
ফর এক্সাম্পল আপনি একটা বিল্ডিংয়ের মধ্যে না আপনি যদি এটাকে গুছায় না রাখেন, গুছায়া ডিজাইন না করেন, তাহলে কি করতে পারবে না, মানুষ ইজি টু ফলো হবে না, মানে সে ইজিলি ওইটাকে ফলো করতে পারবে না। যেমন আমরা যদি আমাদের সিলেটের এক্সাম্পল দিই, ধরেন একটা মার্কেট, ওকে, এখন হাসান মার্কেটের সবচেয়ে বড় সমস্যা কি, এই ডিজাইন রেখে যদি ওইটাতে গোল্ড দিয়েও টাইলস দেওয়া হয় মানুষের ভালো লাগবে না। কারণ কি, ধরেন হাসান মার্কেটে যদি আপনি একবার ঢুকেন, তাহলে কোন দিক দিয়ে যে আপনি বের হবেন আবার ব্যাক করবেন ওইটা আপনার কিন্তু বুঝে আসবে না, কারণ এটা অর্গানাইজড না। ওকে, তো আপনারা যারা অন্য ডিস্ট্রিক্টের তারা ওইরকম কোনো একটা মার্কেট খুঁজে নেন যেখানে খুবই এলোমেলো, হকার মার্কেটের মতো মার্কেটগুলো, যে কোন দিকে ঢুকছি আর কোন দিকে বের হবো আমি বুঝতে পারতেছি না। ওকে, তাহলে এইভাবে একটা বিল্ডিংকে যখন আমরা সুন্দর করে সাজাই, যেমন ধরুন আপনি ডাইনিং রুম, তার পাশে আপনি রান্নাঘর রাখতে পারেন, তার পাশে আপনি ওয়াশরুম রাখতে পারেন না, ঠিক আছে, তাহলে কোন বাক্যের পরে কোন বাক্য দেবেন। ফর এক্সাম্পল ধরুন আমি বাংলাদেশের ইতিহাস বললাম, আমি বললাম বাংলাদেশের ইতিহাস তো খুব জটিল, মোগল আমল থেকে শুরু হয়েছে, এই হয়েছে, তারপরে কয়েকদিন আগে আবার শেখ হাসিনা এই জিনিস করলো, না জিনিসটা ভালো করে না, 71-এ আবার এই জিনিস হয়েছে, আবার 80-তে এই জিনিস হয়েছে, 95-তে আবার শেখ হাসিনা ভালো কাজ করছে, আবার পাকিস্তান পিরিয়ডে এমন হয়েছে। এইভাবে যদি আমি লিখি বা বলি, আমার রিডার অথবা আমার লিসনার পাগল হয়ে যাবে যে আসলে আমি করতেছি কি। তাহলে আগে আমার মোগল আমল বলা উচিত, তারপরে আমি ভাষা আন্দোলন বলতে পারি যদি আমি ইতিহাসে লিখি, তারপরে আমি মুক্তিযুদ্ধ বলতে পারি, তারপরে ধারাবাহিকভাবে যদি আমি প্রেক্ষাপটগুলো সাজাই, তখন আমার লেখাটা খুব ইজিলি আমার রিডার পড়তে পারবে। তো এই জিনিসটাই হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন, অর্থাৎ গুছায় লিখবেন, স্ট্রাকচারটা সুন্দরভাবে করবেন যাতে মানুষ খুব ইজিলি পড়তে পারে এবং একটা লাইনের সাথে আরেকটা লাইনের যাতে একটা যৌক্তিক সম্পর্ক থাকে। আমি কিন্তু পুরা ব্যাপারটা এখন বলছি না, এগুলোর উপর ফুল একটা ক্লাস লাগবে, আমি জাস্ট ধারণা দিচ্ছি। ওকে, এক কথায় ধারণা রাখাটা খুবই জরুরি জিনিস, ডিটেইল অনেক কিছু বোঝার চাইতে। এখন লাস্ট যে ব্যাপারটা আমরা যারা সাফার করি সেটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। রেঞ্জ মানে কি, ক্ষেত্র। ওকে, যেমন ধরুন এটা হচ্ছে একটা ম্যাগনেট, একটা চুম্বক, তো এটা যদি ছোট হয় তাহলে তার কি হবে, ক্ষেত্র কম হবে। ধরুন এখানে একটা জিনিস যদি রাখি সে আকর্ষণ করবে না, কিন্তু এর মধ্যে আসলে সে আকর্ষণ করবে। ওকে, তাহলে যে জায়গার মধ্যে সে একটা জিনিসকে আকর্ষণ করতে পারে সেটা হচ্ছে গিয়ে তার ক্ষেত্র বা রেঞ্জ। ওকে, এখন ধরুন এইটা হচ্ছে গিয়ে একটা ম্যাগনেট, দেখা যাচ্ছে এটা বড়, তাহলে এর রেঞ্জটা কি হবে, বড় হবে। ওকে, তাহলে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ মানে কি, গ্রামাটিক্যাল রেঞ্জ মানে আপনার পেপারে বোঝাতে হবে যে আপনার গ্রামারের দখল অনেক, সেটা বোঝাতে গেলে কি করতে হবে, সব একবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখে আসলেন, অ্যাক্টিভ ভয়েসে লিখে আসলেন, সিম্পল সেন্টেন্স, ফুল স্টপ ফুল স্টপ ফুল স্টপ, তার মানে তো আপনি একরকম কাজ করছেন। তাহলে এইটাকে যদি আপনি প্রমাণ করতে চান যে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ ভালো, তাহলে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন রকম সেন্টেন্স আপনার লেখার মধ্যে আনতে হবে। একবার কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করবেন, কিছু বাক্য পেসিভ ভয়েসে লিখবেন, কিছু বাক্য আপনি অ্যাক্টিভে লিখবেন, কখনো আপনি কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করবেন, কখনো কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করবেন, কখনো আপনি সিম্পল সেন্টেন্স ব্যবহার করবেন, বাট ওইটা কমপ্লেক্সের চাইতেও ভালো স্ট্রাকচারে, মানে কমপ্লেক্সকে রিডাকশন করে আবার সিম্পলে আনা যায়, যেটা ক্যামব্রিজের রিডিং প্যাসেজগুলোতে থাকে, এই জন্য আমাদের বুঝতে অনেক কঠিন হয় সিম্পল সেন্টেন্স, বাট এটা কমপ্লেক্সের চাইতেও কঠিন। আপনাকে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স লিখতে বলে নাই, আপনাকে বলছে আপনি কমপ্লেক্স স্ট্রাকচার লিখবেন। ওকে, এবং আপনার লেখার মধ্যে একটা ভেরিয়েশন থাকবে, তাহলে এইরকম বাক্যগুলোতে আপনার একটা দখল আনতে হবে। অ্যাকিউরেসি মানে হচ্ছে যা লিখবেন তা সঠিকভাবে লিখবেন। আপনি অতীতের কোনো কথা বলছেন, এখানে উইল ব্যবহার করলে হবে না, আবার ভবিষ্যতের কথা বলছেন সেখানে আপনি উইল শেল ব্যবহার না করলেও হবে না। তাহলে প্রেজেন্টের জায়গায় প্রেজেন্ট টেন্স ব্যবহার করা, আইএনজির জায়গায় আইএনজি ব্যবহার করা, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি দেয়া, কন্ডিশনাল সেন্টেন্স যদি আপনি ব্যবহারই করেন তাহলে দুটা দিকে টেন্সের ব্যালেন্স করা, এই জিনিসগুলো আপনার ঠিক রাখতে হবে। এবং সেন্টেন্সের মধ্যে ভার্ব থাকতে হবে, সাবজেক্ট ঠিক মতো থাকতে হবে, এস বাই এস ঠিক মতো করতে হবে। এটা হচ্ছে গিয়ে আপনার গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি। তাহলে আমরা যে কাজটা করি, আমরা মনে করি যে যদি কোনো মতে 250 ওয়ার্ড লিখতে পারি আর যা লিখছি তা ঠিক মতো লিখতে পারি আমি ভালো মার্ক পাবো। তাহলে বুঝতে পারছেন আপনারা যারা ভালো লিখেন তারপরে 5-এর উপরে পান না, তার মানে কি আপনি জাস্ট দুটা জিনিস কভার করেন, সেটা হচ্ছে আপনি অ্যাকিউরেসিটা কভার করেন আর টাস্ক অ্যাচিভমেন্টটা করেন, কিন্তু ওইদিকে আপনার কোহেরেন্স অ্যান্ড কোহেশনের অবস্থা ভয়াবহ পরিমাণে খারাপ। অন্য দিক দিয়ে আপনার লেক্সিক্যাল রিসোর্স আপনি আন্দাজে শব্দ ব্যবহার করেন, অর্থাৎ যেটা যে জায়গায় যায় না, না বুঝে এক্সপেরিমেন্ট করতে পারবেন না। আপনাকে দেখতে হবে এইভাবে কেউ এর আগে ব্যবহার করেছে, কারণ আপনি
ওই ভাষার স্থানীয় কোনো লোক না, যে আপনি সারা জীবন ধরে ইংরেজি শুনছেন পড়ছেন এমন লোক আপনি না। আপনাকে শিওর হতে হবে একটা ওয়ার্ড ব্যবহার করার আগে আসলে এইভাবে ব্যবহার করা যায় কিনা। তো এই 4টা মানদণ্ডে আপনার রাইটিংকে ইভালুয়েট করা হয়। তাহলে এখন যদি আমি সাম আপ করি, টাস্ক অ্যাচিভমেন্ট ভালো করার জন্য কি করবেন? অবশ্যই যতটা শব্দ লেখার কথা সেটা আপনাকে অবশ্যই লিখতে হবে। 250 ওয়ার্ড বললে 250 ওয়ার্ড, যেখানে 150 ওয়ার্ড বলবে সেখানে 150টা ওয়ার্ড আপনাকে লিখতে হবে। নাম্বার 2, আপনাকে যে কাজ করতে হবে প্রাসঙ্গিক লিখতে হবে, যা লিখতে বলছে তাই লিখতে হবে এবং প্রশ্ন ভালো করে পড়ে লিখতে হবে। যে টাইপের এসে সেভাবে রেসপন্স করাই আপনার জন্য ভালো হবে। এই গেল টাস্ক অ্যাচিভমেন্ট। তারপর হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেস। এটা কি? আপনি বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করবেন, এক শব্দ বারবার ব্যবহার করবেন না, তার জায়গায় আপনি সিনোনিম ব্যবহার করবেন, প্যারাফ্রেজ করবেন। প্যারাফ্রেজের উপর অনেক ক্লাস আমার আছে, লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারবেন। তারপরে হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন, এটার উপর ইনশাল্লাহ আমি ক্লাস করাবো। সহজ কথা, আপনি এতটুকু মাথায় রাখবেন কিভাবে লিখলে আসলে আপনি গুছিয়ে লিখতে পারবেন, জিনিসটা গুছানো হবে। ওকে, সেটাকে বলা হয় কোহেরেন্স অ্যান্ড কোহেশন। আর তারপরের ব্যাপারটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ। বিভিন্ন ধরনের বাক্য ব্যবহার করবেন, একই রকম বাক্য বারবার ব্যবহার করবেন না। সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে ভেরিয়েশন দেখাবেন এবং অবশ্যই যা লিখবেন ব্যাকরণগত দিক দিয়ে শুদ্ধ করে লিখবেন। এই 4টা কাজ যত ভালো মাত্রায় আপনি করবেন তত ভালো মাত্রায় আপনার মার্কস বাড়বে। যে কোনো একটা জিনিসকে যদি আপনি গুরুত্ব কম দেন, অন্যদিকে কিন্তু এমন না যে আপনি খুব ভালো স্কোর পেয়ে যাবেন, কারণ যে জায়গাতে আপনি ফোকাস করবেন না সেখানে আপনার মার্কস উঠবে না। সো 4টা জায়গাতে একটা সমন্বয় করুন, ইনশাল্লাহ আপনার টাস্ক 2তে অনেক ভালো একটা স্কোর আসবে। অল দ্য বেস্ট, সবাই ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।